এই ফ্যামিলিতে 1987 সালের পরের থেকে কোনো কন্যা সন্তান হয়নি, শুধু পুত্র সন্তান হয়েছে। তোর যদি সেকেন্ড কিছু তুই ভাবনা চিন্তা করিস আর তোর যদি মেয়ে হয় তাহলে তুই আমাকে দিয়ে দিবি। তো এই কথাটা শুনে না পুতুলের মা বলছে কখনো না, মানে ও আবার বলে দিয়েছে যে কখনো না। ষষ্ঠী পুজোর ঠিক পরের দিন খবর আসে যে ওর বড় জেঠি করে। পুতুলের বক্তব্য যে বড় জেঠি আমার বুকের ওপর এক পা দিয়ে এবং খুব সজোরে পা দিয়ে আমার দিকে এরকমভাবে তাকিয়েছিল। পুতুলের মা নাকি এটা শুনেছে, আবারও সেম কানের কাছে এসে বলছে এবার মেয়ে বাবা দুজনকেই নিয়ে যাব। যাবি? তুইও যাবি? পুতুলের বাবা শাবল দিয়ে মাটি খুঁড়ছে এবং এমনভাবেই মাটিটা খুঁড়ছে, একটা কবর, একটা ছোটোখাটো কবর খুললে যতটা হয় না, তো ততটা কবর হচ্ছে খুঁড়ছে। হঠাৎ করে শাবলটা এরকমভাবে ফেললো পুতুলের বাবা, পুতুলের হাতটা ধরলো, পুতুলের বাবা আর পুতুল ওটার মধ্যে না ওরা ঢুকে গেল। চোখের মণি পুরো ব্ল্যাক তো হয়ে রয়েছে, যে সাদা যেটা রয়েছে সেটা পর্যন্ত ব্ল্যাক, এবং ওরা হাঁ করেছে পুরো। ওই বিভৎস জিনিসটা দেখে না সবাই ছিটকে গেছে, উঠে পড়েছে সবাই। গুরুজি যখন আসে, গুরুজি এসেই বলে যে এই বাড়ি শ্মশান হয়ে গেছে, এই বাড়িতে আর কিছু হওয়ার নয়, এই বাড়িতে যারা থাকবে তারা আর ঠিক মতন থাকতে পারবে না। মা তো হচ্ছে এসে আমাকে স্বপ্নে বলল 3-4 দিন আগে বোনের হাত থেকে ওটা খুলে দে। আমি মাকে বলেছি স্বপ্নের মধ্যে এটা হচ্ছে যে না, আমি কেন খুলতে যাব। রাতের অন্ধকারে ওই ছেলেটা নাকি যেখানে আমরা বাস্তুঘর পুতাই সেই বাস্তুঘরটা তুলে ফেলে দিয়েছে। বাড়ি তার মানে খুলে গেল। 1987 সাল থেকে আপনার বাড়ির এমন কি অভিশাপ ছিল যে কারণের জন্য হচ্ছে মেয়ে হতো না, যে ছেলেই হতো? কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আগের সপ্তাহে আপনারা বনের একটি এপিসোড কৌস্তবের আড্ডাতে শুনেছেন, ওটা ছিল পার্ট 1, কিন্তু ঘটনা এখনো বাকি। কোন অভিশাপের জন্য এই পরিবারে শুধু পুত্র সন্তান জন্মাতো, কোনো কন্যা সন্তানের জন্ম হতো না, এমন কিছু শুনতে চলেছেন যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। এতক্ষণ রিক্যাপটা দেখে নিয়েছেন আপনারা। যদি পুরো ভিডিওটা দেখতে চান এই ভিডিওটার আগে, তাহলে আই বাটনে ক্লিক করুন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা এই এপিসোডটা শুনছেন তাদের কেমন লাগছে আজকের এই এপিসোডটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ, আপনারা কোথা থেকে শুনছেন সেটাও জানাবেন। আপনারাও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম কোনো ঘটনা কৌস্তবের আড্ডাতে এসে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকে হরর পডকাস্টে। হ্যালো বনি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। হরে কৃষ্ণ। এর আগের দিন আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম সেটারই হয়তো সেকেন্ড পার্ট এটা। এমন একটা ঘটনা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝখানে একটা এলাকা, সেখানে এক মহিলা বাথরুমের মধ্যে নিজের পা বেঁধে মুখ বেঁধে গায়ে আগুন দিয়েছিল। তারপরে একের পর এক মৃত্যু। বাবা এবং মেয়ে নিজের হাতে নিজের কবর খুঁড়ে সেই কবরের মধ্যে শুয়ে পড়েছিল। নিজের ছেলেকে প্রত্যেক রাতে তার নিজের মা এসে ভয় দেখাতো যে জীবিত নয়। এরকম মাল্টিপল জিনিসপত্র ঘটে গেছে। আমরা 2022-এ শেষ করেছিলাম পুরো ব্যাপারটা, যে সময় তোমার কাছে পুরো ব্যাপারটা আসে। 2022-এর পর থেকে 2026 এখনও যা চলছে, কি হয়েছে ওই পার্টিকুলার কেসের সেকেন্ড পার্ট এটা। পুরো ঘটনাটাই তো পুতুলকে কেন্দ্র করে, পুতুল বলতে যে মেয়েটি ছিল। শেষের দিন আমি বলে গেছিলাম যে আমার কাছে যখন গুরুজি পাঠান তাদেরকে, তো যেহেতু এত দূর থেকে তারা আসছিল, আমি বললাম যে কিছু জিনিস তো সাথে ক্যারি করতে হবে তাদেরকে, তাদের কিছু জামা কাপড় বলো, এবং সবথেকে মেন বাস্তুর মাটি যা আমার কাছে তারা নিয়ে এসেছিল। এবং আমি তাদেরকে বলেছিলাম এটা আমি দেখে
সব কিছু বুঝে নিয়ে তারপর আমি জানাবো। হুম। এবার থেকে কিন্তু আমার কেস স্টার্ট হচ্ছে। এই এতদিনের যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে কিন্তু আমার কোনো ভূমিকা নেই। এখানে যাবতীয় যা কিছু করেছে ওরাই ফেস করেছে, এবং গুরুজিদের কাছ থেকে ওরা গিয়ে মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিয়ে আসতেন, এইটুকুনিতেই সীমাবদ্ধ ছিল। এবার আমি মেন পার্টটা শুরু করছি। যখন আমার কাছে কেসটা এসেছে, তারা যথারীতি যা যা জিনিস আমাকে দিয়ে গেছিল, সেই জিনিস আমি দেখে আমার পা থেকে মাটি সরে যাওয়া বলে না, তো সেরকম ঘটনা ঘটে। এতদিন কি জেনেছি যে তার বড় জেঠি এসে হচ্ছে ভয় দেখানো থেকে শুরু করে একের পর এক মৃত্যু হওয়া থেকে শুরু করে এত বছরে বাড়ির সমস্যা হয়েছে। সাধারণত আমি কি ভাববো, তারা এতগুলো কথা বলেছে যে একটা এন্টিটিকেই আমি বুঝতে পারবো যে সেই বাস্তু ভিটেতে রয়েছে। সব অবাক করা বিষয়, আমি যখন মাটি বলো বা জামা কাপড় যা কিছু নিয়ে আমি আসনে বসলাম, সেই সময় আমি বুঝতে পারি এই বাড়ির মধ্যে দুটো হচ্ছে আত্মা রয়েছে, এবং একটি সোল তো প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল, যে সোলটা কোনো না কোনোভাবে তার তো মুক্তি ঘটেইনি, উপরন্তু তার দ্বারা এই বাড়িতে একের পর এক মৃত্যু হচ্ছে। সেটা কিন্তু ওর বড় জেঠি নয়, এবং পরে আর একটা যে সোল আমি বুঝতে পারলাম সেটা ওর বড় জেঠিরই, নাম দিয়েছিল, গোত্র দিয়েছিল, যা যা লাগে সেগুলো। আমি ওনাদেরকে হচ্ছে ফোন করে বললাম যে আপনাদের বাড়িতে এই বাড়িটা আপনারা কি ডে 1 থেকে রয়েছেন, মানে এখানেই, মানে ঠাম্মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানেই কি হচ্ছে তোমার বিয়ে থেকে শুরু করে সব কিছু এখানেই হয়েছে এই বাড়িতে? তো উনি বললেন যে না। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়িতে লাস্ট কবে মেয়ে হয়েছিল? তখন বলল যে এই বাড়িতে তো কোনো মেয়ে হয়নি, এই বাড়িতে পুতুলই প্রথম হচ্ছে মেয়ে। আমি বললাম না, সেটা আমি বলছি না। আপনার জানা আছে কি যে এই বাড়িতে কোনো মেয়ে ছিল কিনা সেটা আপনার? তখন আমাকে বলছে পুতুলের কিন্তু মানে ওই পিসি ঠাম্মা বলে একজন হচ্ছে থাকলেও থাকতে পারে, এবং সেটার ব্যাপারে আমি কখনো আমার শাশুড়ি মাকে তেমনভাবে কিন্তু জিজ্ঞাসা করিনি, কারণ যখনই জিজ্ঞাসা করতাম তখনই উনি একটু এড়িয়ে যেতেন। কিন্তু আমি কিছু কিছু কথা জানি, কিন্তু সেগুলো না, মানে আমি সঠিক জানি না। আমার যে আর এক বউ রয়েছে, মানে যার বরের মৃত্যু ঘটেছিল না, বাসে বললাম মৃত্যু ঘটেছে, ওনার সাথে আবার ওনার শাশুড়ির খুব ভালো সম্পর্ক হচ্ছে ছিল। উনি কিছু জানলেও জানতে পারে, মানে এই যে হচ্ছে তোমার ঠাম্মার কথা বলছি, সেই ঠাম্মার যে বৌমা ছিল সেই বৌমার সাথে ওনার ঠাম্মা শাশুড়ির সম্পর্কটা ভালো ছিল, কিন্তু নিজের শাশুড়ির সাথে ভালো কিন্তু সম্পর্ক ছিল না। এবার কথাও হচ্ছে আমি একটু গুলিয়ে গেলাম, শাশুড়ি বৌমা মেন ব্যাপারটা। আমি তখন বললাম যে আমাকে একটু খোলাখুলি কথা বলুন। তা আমাকে বললো যে কি দেখেছো তুমি? তখন আমি বললাম যে এই বাড়িতে যে রয়েছে সে অনেক বছর ধরেই এই বাড়ির ক্ষতি করে যাচ্ছে, এবং আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে আপনারও মানে বৌমার যে মৃত্যুটা ঘটেছে সেটাও উনি যে নিজে থেকে করেছেন সেটাও হচ্ছে আমার মনে হচ্ছে না। এত পেইনফুল ভাবে নিজে কেন মানে মরতে যাবে? এত বছর ধরে সবাই তো এটা জানে যে ও পুতুলের জন্য হচ্ছে মারা গেছে, কিন্তু আমার গণনাতে কেন জানি না বারবার এটা মনে হচ্ছে যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, মানে এমনিতেও স্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু উনি নিজে এতটা বীভৎসভাবে মৃত্যুবরণ করতে কখনোই পারেন না। তখন আমি বললাম আপনাদের গুরুজি ছাড়াও আর কোনো কারোর সাথে কথা হতো বা কোনো কিছু? বলছেন না। বললাম আপনাদের বাড়ি কোথায় ছিল, আগের বাড়িটা? তখন উনি আমাকে একটা অ্যাড্রেস হচ্ছে দেন। আমি বললাম যে আমার এর মধ্যে হচ্ছে ইয়েতে যাওয়ার কথা রয়েছে, জলপাইগুড়িতে যাওয়ার কথা রয়েছে, তো আমি যখন যাব তখন কি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন? তো ওনারা বললো কতদিন পরে যাবেন? আমি বললাম এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি যাব। তো একটা কথা বলি কৌস্তবদা, তার আগে আমার যাওয়াটা সম্ভব ছিল না, আর এখান থেকে ওটা অনেকটাই দূর, ওরকমভাবে চাইলেই যাওয়া যাবে না, কারণ আমার কাজের অনেকগুলো ধাপ রয়েছে, কারণ আমি কিছু বুঝতেই পারছি না, এত বছরের হচ্ছে জিনিস।
আমি গুরুজিকে নিজে আবার হচ্ছে ফোন করলাম, ফোন করে আমি বললাম গুরুজি আমি 1 মাস ওনাদের কাছ থেকে হাতে সময় নিয়েছি, আমি শুনলাম যে আপনি আমার কাছে হচ্ছে পাঠিয়েছেন, তো আমি 1 মাসের আগে কিছু বুঝতে পারছি না, এবং আমি এটা মনে হচ্ছে আমার যে এই বাড়ির মধ্যে কোনো কি বলবো একটা এন্টিটি তো রয়েছে, কিন্তু এর মধ্যে না কোনো কিছু একটা মিসিং যাচ্ছে, যেটা এক্সট্রিম লেভেলে খুব পাওয়ারফুল, যেটা আর 5টা মানুষের মৃত্যু ঘটলে তারা যে ওরকম হিংস্র হয়ে যায় এরকম নয়। তো তখন আমাকে গুরুজি বলল যে তুই কী কী জিজ্ঞাসা করেছিস এদেরকে? আমি বললাম প্রথমেই জিজ্ঞাসা করেছি এদের বাড়িটা এটা ছিল কি না। তো ওরা বললো যে না, তাহলে আমার এখন নেক্সট পদক্ষেপ কী আছে? তো তখন আমাকে বললো যে নেক্সট পদক্ষেপ হচ্ছে আগের বাড়িতে হচ্ছে তোর খোঁজ খবর নেওয়া। তখন আমি বললাম যে হ্যাঁ আমি সেই কথাও বলে দিয়েছি, কিন্তু এত বছরের একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছে, ওদের হদিশ কিভাবে পাবে? তাও আমাকে একটা ওরা অ্যাড্রেস দিয়েছে, এরকম একটা জায়গায় আমরা থাকতাম। আমাকে বললো যে ঠিক আছে একটু তুই দাঁড়িয়ে যা, ওখানে অনেক হচ্ছে মৌলভী সাহেবরা হচ্ছে রয়েছে যারা আমার চেনাশোনা খুব আগেকার দিনে, আমি একটুখানি ওদের সাথে যোগাযোগ হচ্ছে করি যে এদের বাড়ির কোনো খবর পাওয়া যায় কি না। এটা আমাকে গুরুজি কিন্তু বললেন, ঠিক আছে। এবার আমি তো চুপচাপ রয়েছি। 1 মাস বাদে, 1 মাস লাগেনি আমার, ওই 1 মাসের আগেই আমি জলপাইগুড়ির ওখানে আমি দেখলাম যে না এবার একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, আর ওরা বলেই যাচ্ছে যে পুতুলের কিন্তু খুব অসুবিধা হচ্ছে, পুতুলের খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম ঠিক আছে। তো 1 মাসের একটু আগেই আমি গেছি, আমার যা যা হচ্ছে জলপাইগুড়িতেও যা যা কেস ছিল সেই কেসগুলো সব সলভ হচ্ছে করার পরে লাস্ট কেস এদের রেখেছিলাম আমি, কারণ আমি জানতাম এদের কেসটা আমাকে যথেষ্ট বলতে মাথা ব্যথা দেবে, কারণ অলরেডি এত দিন ধরে দিচ্ছে তোমার জন্মের আগে থেকে। হ্যাঁ, এবার ওদের কেসটা সবার লাস্টে রাখলাম, রেখে আমি বললাম এবার চলুন তাহলে। বলছে যে যেতে হবে না, আমরা একজনকে খবর দিয়েছি ওখানকারই, পুতুলের বাবা এই 1 মাসের মধ্যে ওই জায়গায় গিয়ে ওদের আগের বাড়ি যেখানে ছিল খুঁজে খুঁজে হচ্ছে গিয়ে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছে, যে এসে মানে আসবে, এসে আমার সাথে দেখা করবে। ঠিক আছে, ভালো কথা। তার আগে একটা কথা বলে রাখি, আমি আসনে আরও একবার বসেছিলাম, কারণ ওই 1 মাসের মধ্যে আমি একটা অমাবস্যা পেয়েছিলাম। একবার তো আমি আসনে বসেছিলাম, কিন্তু সেদিনটা মানে নর্মাল দিন ছিল, অমাবস্যার দিন ছিল না। একটা মাঝখানে অমাবস্যা হচ্ছে ছিল, সেই অমাবস্যাতে আমি যখন হচ্ছে আসনে বসলাম তখন আমি একটা জিনিস দেখলাম, কিছুটা অভিমানে কিছুটা অভিযোগে 2 সখীতে নৃত্য করে। আমি যখন করি চালি অমাবস্যাতে, সেই সময় আমার না হাত চলে, শুধু লেখালেখিতে শুধু হাত চলে, মাথায় যেটা আসে না সেই জিনিসটাই হচ্ছে শুধু উঠে যায়। তো এটাই উঠেছিল যে কিছুটা অভিমানে কিছুটা অভিযোগে 2 সখীতে নৃত্য করে, এই দুটো লাইন ধরে আমাকে শুধু এগোতে হবে, আর আমি জানি যে এই দুটো লাইনেই সব কিছু হবে। 2 সখীকে কিসের অভিমান আর কিসের অভিযোগ সেটাও আমাকে জানতে লাগবে। এবার 2 সখী যেহেতু বলছে, কি 2 সখী বলতে 2 বান্ধবীকেই বোঝাবো না আমরা, ওর জেঠির বান্ধবীকে, অনেক বড় প্রশ্ন এটা আমার কাছে। সব কিছু মিলিয়ে না মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং আমার সাথেও যারা গেছিলো তারা বলছে যে কি হচ্ছে। আমি বললাম দাঁড়া, যে আসছে সে হয়তো অনেক কিছু জানতে পারে। তো ওদের যে আদি বাড়ি যেখানে ছিল সেখান থেকে একটা মানুষ হচ্ছে এলেন, এবং তার যথেষ্ট বয়স। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি হচ্ছে কি কি জানেন একটুখানি হচ্ছে আমাকে বলুন, আপনি একটা কথা বলুন, এই বাড়ির কোনো মেয়ে ছিল এবং তার কি কোনো মৃত্যু খুব ভয়ঙ্করভাবে হয়েছিল? তো তখন আমাকে বলে যে তুমি কি কি জানতে পেরেছো? তখন আমি বলি যে আমি এটা জানতে পেরেছি যে কিছুটা অভিমানে কিছুটা অভিযোগে, আর যা করছে দুটো সোল মিলে হচ্ছে করছে। তো এই কথা বলতে বলতে না উনি এসেছেন, জল দিয়েছে হাতে, তো পেছন থেকে পুতুল বেরিয়েছে। আমরা ওই তোমার চৌকাটের ওখানে বসে কথা বলছিলাম, আর ভেতর থেকে পুতুল বেরিয়েছে। সেই সময় পুতুলকে দেখে না উনি জল খেতে গিয়ে ওনার হাত থেকে জলটা থরথর করে এরকমভাবে কাঁপছে। পুতুল তাকিয়ে রয়েছে পুতুলের মতন, উনি না থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছে মায়াবতী। প্রথমে ওনার মুখ থেকে না মায়াবতী নামটা শুনে আমি বলছি কে মায়াবতী?
মানে ও পুতুলকে দেখছে। তো আমি বললাম যে কি হয়েছে, বলছে এই মেয়েটি কার মেয়ে। আমি বললাম এই বাড়ির মেয়ে, প্রথম মেয়ে ও হয়েছে। বললো যে ও মায়াবতী। কথাটা বলতে আমি পুতুলকে বললাম যে ঘরে যাও তুমি। এবার উনি আমাকে কি বলছে শোনো, পুরো কেসটার মেন উনি বলছে 1986 সালের কথা আমি বলছি, 86-87 সালে, ওই সময়ে তার একটু আগে কথা আমি বলছি, এদের বাড়িতে এই দাদু দিদার মানে যে ঠাম্মা এসেছিল তার শ্বশুর শাশুড়ির একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। যে ছেলেটা ছিল সেটা হচ্ছে এই দাদু যে ঠাম্মা, আর তার আর একটা মেয়ে ছিল। যে এরিয়াটার কথা বলছে সেই এরিয়ার মধ্যে সব থেকে যে সুন্দর সুন্দর মেয়েরা ছিল তার মধ্যে থেকে এই যে বড় দাদু ছিল সেই বড় দাদুর মেয়ে ছিল একজন, যার নাম এত সুন্দর, মানে তাকে দেখতে এতটাই সুন্দর ছিল, মানে দেখবে কিছু বাচ্চা হওয়ার পরে না পুরো খুব সুন্দর তাদের চুল হয়, তাদেরকে দেখতে খুব সুন্দর হয়। তো মেয়েটি এতটাই সুন্দর হয় যে তার নাম রেখেছিল সবাই মায়াবতী। মায়াবতীর ছোটোবেলা থেকে সবার কাছ থেকে তুই খুব সুন্দরী, তুই খুব সুন্দরী, এই কথাগুলো সে শুনে 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 বড় হয়েছে। এবং এই যে দাদু, সেই দাদু দিদি ছিল আর ভাই ছিল এই দাদু। সেই জায়গায় দাঁড়িয়ে মায়াবতী ছোটোবেলা থেকেই শুনে বড় হয়েছে সে খুবই সুন্দরী। একটা টাইমের পরে ঠিক 19 বছর বয়সে যখন তার যৌবনকাল, যার বিবাহর সময়টা এসেছে, সেই সময় আস্তে আস্তে মায়াবতীর গায়ে না ওই শ্বেতি বলে না, শ্বেতি উঠতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শ্বেতি ওঠা থেকে মায়াবতী এই জিনিসটা মেনে নিতে পারছে না। আর আগেকার দিনে যে জিনিসটা হতো যে শ্বেতে উঠলে ডক্টরের কাছে কেউ ছুটতো না, আগেই ছুটতে হচ্ছে যদি কাছাকাছি কোনো সাধক থাকতো তাহলে সেই সাধকের কাছে বা সাধিকার কাছে ছুটতো যে বাবা তুমি আমাকে কিছু একটা হচ্ছে দাও, জড়িবুটি কিছু একটা দাও যাতে আমার ঠিকঠাক হয়। শরীর খারাপের ক্ষেত্রেও সেই জিনিসটা হতো বা অন্য ক্ষেত্রেও সেটা হতো। মায়াবতী যেখানে কি করেছিল যে ওর 19 বছর বয়সে গিয়ে ও যখন দেখে যে ওর গায়ে শ্বেতি উঠছে, ও একদিন ওর মাকে বললো যে মা চলো না, যে হচ্ছে একটা দাদু রয়েছে, মানে ওদের ওখানে একজন সাধক ছিলেন, দাদু দাদু বলে সবাই হচ্ছে ডাকতেন। তো বলছে চলো না একটু দাদুর কাছ থেকে কোনো কিছু ওষুধ হচ্ছে নিয়ে আসি, তো আমার গায়ে হচ্ছে শ্বেতিটা উঠছে, আমার ভালো লাগছে না। এবং মানে ওই যে ওর মা সেও দেখলো যে মেয়েটা 2 দিন পরে বিয়ে দেওয়ার হচ্ছে, আর এমনিতেও ওর জন্য না খুব ছোটোবেলা থেকেই সম্বন্ধ আসতে শুরু করে দিয়েছে যেহেতু যথেষ্ট সুন্দরী। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ওর মা বললো যে ঠিক আছে তাহলে তুই দাদুর কাছ থেকে যা, গিয়ে হচ্ছে জিনিস নিয়ে আয়। ওর মা আর যায়নি। এবার মেয়ে সেই সাধকের কাছ থেকে গিয়ে জিনিস নিয়ে এসেছে। যেদিনকে জিনিস নিয়ে এসেছে সেদিনকে 2 ঘন্টার ওপরে হচ্ছে সেই সাধকের কাছেও ছিল, ঠিক আছে। তো ওর মা ভাবলো যে হয়তো অনেকে এসেছে তার জন্য দেরি হয়ে গেছে। তার এসে মেয়ে হচ্ছে কিছু জড়িবুটি গায়ে হচ্ছে লাগাচ্ছে। পরের দিন আবারও বেরোতে গেছে, ওর মা তখন বলছে যে কোথায় যাচ্ছিস, বলছে দাদুর কাছে যাচ্ছি। বলছে আজকে আবার কেন, বলছে দাদু বলেছে যে পরপর যেতে হবে তাহলেই জিনিসটা হচ্ছে কমবে। তোর মা আর বাবা কিছু বলেনি, তো যা কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকছে, রোজ যাচ্ছে, যেটা সকালে যেত সেটা সকাল বিকাল শুরু হলো। এবার না ওর পুরো পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে। পোশাক? একটা 19 বছরের মেয়ে, আগেকার দিনে না বেশি কালো রঙের জামা কাপড় কিন্তু পরা হতো না, একটু ভেবে দেখো, কালো রঙের কিন্তু জামা কাপড় বেশি পরা হতো না, এবং কেনাই হতো না, তো পরা তো অনেক দূরের কথা যে না কালো জিনিস পরিস না। ও না আস্তে আস্তে কালো রঙের জামা কাপড় পরতে শুরু করছে, এবং সেই কালো রঙের জামা কাপড়ও কোথা থেকে পাচ্ছে ও কাউকে বলছে না। হঠাৎ করে দেখছে ওর মা হাতে করে কোনো কালো রঙের বস্ত্র নিয়ে আসছে। আস্তে আস্তে ও শাড়ি পরা শুরু করছে, কালো শাড়ি আর লাল শাড়ি, কালো শাড়ি আর লাল শাড়ি, আর পরছে চলে যাচ্ছে, আবার কখন আসছে। এটা নিয়ে একদিন বাড়িতে খুব ঝামেলা হয়েছে। বলছে তুই প্রত্যেকদিন কোথায় চলে যাচ্ছিস, আর তোর গায়ে শ্বেতি হচ্ছে কমছে না উল্টে বাড়ছে, করতে হবে না কিছু, অন্য জায়গায় হচ্ছে চল। সেই মেয়ে আস্তে আস্তে যে মা বাবার মুখের ওপর কথা বলতো না, সে পুরো 360 ডিগ্রি চেঞ্জ। মা বাবাকে বলছে তোমরা আমার কি করবে, আমি যাবই।
এবং আস্তে আস্তে কি হলো, ওদের যে এলাকার মানুষজন না এবার বাড়িতে আসা শুরু করছে, ওদের সকালবেলা রাত্রেবেলা বাড়িতে আসা শুরু করছে। কেন বাড়িতে আসা শুরু করছে? এই মেয়েটির কাছ থেকে কেউ এসে বলছে আজকে আমার ওর সাথে ঝামেলা হয়ে গেছে, ওকে না একটু ঠান্ডা করে দিতে হবে। ওই মেয়েটি আবার হচ্ছে কিছু একটা করে ওকে দিয়ে দিয়ে বলছে এটা নিয়ে যাও। ওর বাবা মা আস্তে আস্তে বুঝতে শুরু করেছে ও হয়তো কিছু একটা শিখেছে, গ্রামের মানুষেরা হচ্ছে বুঝেছে ও কিছু একটা করতে পারবে, কিন্তু প্রত্যেকটা মানুষই কিছু ভালোর জন্য কিন্তু ওর কাছে আসছে না, খারাপের জন্য কিন্তু আসছে ওর কাছে। যথাই তো ওর মা বাবার পছন্দ হচ্ছে না জিনিসটা। এবার কি হলো, আরও হচ্ছে ঝামেলা শুরু হলো। ঝামেলা শুরু হতে হতে হঠাৎ করে হচ্ছে একদিন ও বাড়িতে আসলো না, 2 দিন পরে বাড়িতে আসলো। ওর বাবা তো প্রচণ্ড রেগে গেছে, মানে ওই বড় দাদু তো প্রচণ্ড রেগে গেছে। তো ওই বড় দাদু রেগে বলছে যে তুই কি করে বেড়াচ্ছিস, দিয়ে সেই সাধকের কাছে গেছে। সাধকের কাছে গিয়ে বলছে তুমি আমার মেয়েকে পুরোপুরি হচ্ছে শেষ করে দিয়েছো, ওকে কেন এই শিক্ষা তুমি দিয়েছো? তখন ওই সাধক বলছে তোর মেয়ে তো সংসার করার জন্য নয়, তোর মেয়ে এই জগতে আসার জন্যই। এই কথা শুনে না ওর বাবাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এবং আগেকার দিনে আর একটা জিনিস কি হতো, এই যে সাধক গুণিন এদের সাথে না কেউ লাগতো না, একটা ভয় ছিল ভেতরে যে যদি এনাকে বেশি কিছু বলে ফেলি, উনি যদি বেশি কিছু আমাকে কিছু করে ফেলেন, এজন্য না বাবা চলে এসেছে। দাদু ঠাম্মা বলতে গেলে প্রচণ্ড একটা ভয় পেয়ে রয়েছে যে এটা যদি ও পুরোপুরি বাড়ির মধ্যে এবার জাঁকিয়ে বসে, এর সাথে তো আমরা যুক্ত নই এই কাজের সাথে, বা আমরা কোনোদিন করবো, আমাদের মেয়ে এরকম হয়ে গেল করে। আস্তে আস্তে না ও এবারে হচ্ছে এদিক ওদিক যাওয়া শুরু করলো, মানে ও এবার আউট অফ কন্ট্রোল, ওকে আর কেউ আটকাতে পারছে না। তো একদিন হঠাৎ করে ওকে ও নেই বাড়িতে, ও সব টোপলা টুপলি হচ্ছে নিয়ে ও বেরিয়ে গেছে। খুব সম্ভবত 12-13 দিন পরেও ফিরে এসেছে। এবার ওর বাবা মা তো হচ্ছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে কোথায় গেছিলিস? বলছে আমি এখন সাধনাতে হচ্ছে যুক্ত হয়েছি, আমি হচ্ছে কামরূপ কামাখ্যাতে হচ্ছে গেছি। তখন ওর বাবা মাতা আকাশ থেকে পড়লো, আমাদের মেয়ে কামরূপ কামাখ্যা, মানে একটা আলাদাই জোনে চলে গেছে বড় দাদু আর ঠাম্মা, যেটা কি বলছে। এই হতে হতে এবার গ্রামের লোকেরা যে জিনিসটা হয় আর কি, যে খারাপের জন্য ওর কাছে আসছে, খারাপ করছে, মানুষ নিয়ে চলে যাচ্ছে। এবার যে ভালো মানুষগুলো রয়েছে তারা একদিন বাড়িতে এসে উৎপাত শুরু করলে যে তোমার মেয়েকে আটকাও, নইলে কিন্তু আগেকার দিনে একটা জিনিস যেটা হতো কি, যে তোমার মেয়ে ডাইন রয়েছে, তোমার মেয়ে এটা, তোমার মেয়ে ওটা, সেই সমস্ত কথাগুলো তো কিছু বলতে বাদ রাখতো না আগেকার দিনের মানুষেরা। তো একদিন কি করলো, ওরকম ওদের বাড়িতে হচ্ছে সব মানুষজনরা এসে বলছে যে মেয়েকে হচ্ছে এক্ষুনি বাড়ি থেকে বের করো। তখন ও নিজে বলল যে আমাকে কাউকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাব যেদিনকে আমার সময় হবে। এই কথা হচ্ছে ও বলল, এবং বলার পরে যারা বেশি ওর ওপর চোটপাট করেছিল সেই দিন এসে, সেই 1 দিন কি 2 দিন গেছে, একজনকে পাওয়া গেছিল হচ্ছে ডুবন্ত অবস্থায় পুকুরে, আর একজন নিজে হচ্ছে বিষ খেয়েছিল। এই ঘটনায় এই দুজনের মৃত্যুতে ওখানকার আশেপাশে মানুষজনরা আর ওদের বাড়ির দিকে চোখ তুলে দেখাচ্ছে না, যে কিচ্ছু করবো না, ও ভালোর থেকে খারাপই বেশি হচ্ছে করে। এই ঘটনার পরে সত্যি সত্যি ও 7-8 দিনের মধ্যে চলে যায়। এবং ওর বাবা মা সত্যি কথা এতটাই সবার সামনে মানে খারাপ অবস্থা হয়েছিল, ওদের মান সম্মান গেছিলো, তখন ওরা একটাই কথা ভাবলো যে ও চলে গেছে, আর ওকে আমাদের দরকার নেই, আমাদের যে ছেলে আছে সেই ছেলেকে নিয়েই হচ্ছে আমরা থাকবো, মানে এই যে দাদুর কথা বলছি কিন্তু। তো বড় বাবা একটাই কথা, মানে বড় দাদা একটাই কথা ভাবলো যে আমার ছেলেকে নিয়েই আমি থাকবো। ঠিক 6টা বছর বাদে আবার ও ফিরে এসেছে। এবার যখন ফিরে এসেছে সেই সময় ও মানে 6টা বছর আগে কি ছিল, কামরূপ কামাখ্যা থেকে এমন কিছু সিদ্ধ করে ও এসেছে, এবারে ওকে কিছু বলার নেই। এবং ওর সাথে না 2 জন এসেছে। 2 জন এসেছে? হ্যাঁ, 2 জন এসেছে, এবং ওই 2 জন নাকি সবসময় ওর সাথেই এখন থাকে। এবং ওর জটা চলে এসেছে, ওর
যে গায়ের সেতিগুলোর কথা বলেছিলাম না, সেই সেতি চলে গেছে। এবং সবাই যেটা দেখেছিল যে 6 বছর আগে ওর যেমন রূপ ছিল সেই রূপটাই ধরা আছে, মানে মনে হচ্ছে যে সময় চলে গেছে কিন্তু ওর কিছু চেঞ্জ হয়নি, মানে বয়স বাড়েনি ওর বয়স বাড়েনি। ও এমন কিছু সাধনার মধ্যে লিপ্ত হয়েছে যেখানে দাঁড়িয়ে ও নিজের বয়সটা নিজে আটকে রেখেছে। এটা তো আমরা বহুবার প্রমাণ পেয়েওছি, এই তন্ত্র রয়েওছে। তো সেই তন্ত্র যে করেছে সেটাও সবাই বুঝতে পেরেছে। এবার যখন ও ফিরলো তখন আরও তাবড়ভাবে ও ফিরেছে। এরপরে ও যেদিনকে থেকে ফিরেছে সেই দিনকে থেকে ওই বাড়িতে না টিকতে পারা যাচ্ছে না। ওর বাবা মা বলছে যে তুই এখানে কেন এসেছিস? তখন ওর বাবা মাকে বলছে যে তোমাদের কিচ্ছু হবে না কোনোদিনও, আমি যতদিন রয়েছি তোমাদের কিচ্ছু কোনোদিনও কিছু হবে না। এই বাড়ি আমি অনেক ভালো করে দেব, টাকা পয়সা যা লাগবে খাওয়া দাওয়ার কোনোদিনও কোনো অসুবিধা হবে না। তোমরা তো আমার মা বাবা, আমার ভাই, আমার কোনো দিনও তোমাদের কোনো অসুবিধা হতে দেবো না। আমাকে শুধু তোমরা একটা কামরা দিয়ে দাও, একটা ঘর দিয়ে দাও, আমি এখানেই থাকবো। এবার দেখো 6টা বছর ধরে যতই হচ্ছে রাগ থাকুক না কেন, আফটার অল তো মা বাবা, নিজের মেয়ে, যতই সে খারাপ কাজ করুক না কেন ও ফিরে এসেছে। তো এবার যখন ফিরে এসেছে ওকে একটা পুরো আলাদা ঘর করে দিল, মানে করে দিল না, ওদের ছিল সেই ঘরটা ও নিয়ে নিল। আর ওর ঘরের মধ্যেই ওই যে দুটো মানুষকে নিয়ে এসেছে বললাম না, ওই দুটো মানুষও ওই ঘরের মধ্যে হচ্ছে চলে গেল। আর সাথে করে না অনেক মানে মূর্তি বলো বা অনেক ফটো বলো এগুলো হচ্ছে নিয়ে এসেছে। ওই ঘরটার মধ্যে ওরা সব নিজেরা নিয়ে ঢুকে গেল। 6 বছর আগে যারা ওর কাছে আসতো যে খারাপ কর্মগুলো করার জন্য, এখন আবার যখন জানতে পারলো ফিরে এসেছে আবার সবাই হচ্ছে আসতে শুরু করলো। এবার যখন আসতে শুরু করলো সেই সময় প্রত্যেকটা দিন ওদের বাড়িতে রাত্রেবেলা হলেই ছম 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 করে কখনো নুপুরের আওয়াজ, টিনের চালের ঘর ছিল তো সেই টিনের চালে সেই আম পড়লে বা কোনো কিছু পড়লে যে ঠক ঠক করে আওয়াজ হতো না, সেই আওয়াজ হতোই, প্রত্যেকটা দিন একবার দুবার হতো। এবং সবথেকে যে মানে ভয়ঙ্কর ব্যাপারটা থাকতো, প্রত্যেকটা পূর্ণিমা অমাবস্যাতে এই যে মেয়েটি মানে সাধিকা পুরোপুরিভাবে হয়ে গেছে, ওর গায়ের বস্ত্র নেই বললেই চলে, যেটুকুনি বস্ত্র না পরলেই নয়, সেইটুকুনি বস্ত্র পরে ও না পুরো উঠোনের মাঝখানে হচ্ছে তোমার চক্র হচ্ছে খাটিয়ে সেই চক্রের ওপরে আসন দিয়ে, ও আসন সিদ্ধ হয়ে গেছে, আসন দিয়ে ও না পুরো ওপেনলি হচ্ছে তোমার বসতে শুরু করলো। এবং ওর যে বিভৎসতা সেটা দেখেই ভয় লাগতো মানুষের, ওখানকার মানুষ। ওই অমাবস্যা পূর্ণিমা আসলে না আর কেউ ওদের বাড়ির চত্বরের দিকে মানে গেলেও তাকাতো না, যে এই বুঝি কিছু একটা দেখে নেব, এটা তো হতোই। এবং তার সাথে ওই যে বললাম যে ওরা মানে দুটো ওর সঙ্গী নিয়ে এসেছিলো, সেই সঙ্গী সব সময় বলতে গেলে কখনো ওই সাধিকার কাজ ছাড়বে না, এবং সবসময় না ওরা কোনো না কোনো কিছু একটা বেটেই যেত। এবং সেই যখনই কোনো মানুষ আসতো বলতো আমার এটা হয়েছে ওটা হয়েছে, সেই বাটনা বলো বা পুটুলি বলো বা যা কিছুই সেগুলো হচ্ছে তারাই দিত, শুধু এই সাধিকা বলে দিত একে এটা দে ওটা ওকে দে, কিন্তু কথাও খুব কমিয়ে দিয়েছিল। এই যতদিন ও বাড়িতে ছিল ততদিনে ওর বাবা মার কোনো অসুবিধা হয়নি, না খাওয়ার দাবারে কোনো অসুবিধা হয়েছে, না টাকা পয়সাতে কোনো অসুবিধা হয়েছে, না কোনো কিছুতে অসুবিধা হয়েছে, কিচ্ছুতে অসুবিধা হয়নি। এই চলতে না একটা টাইমের পরে যেটা হয় আর কি, মানুষ ভয় পেতে না ভয়টা কখনো কেটে যায় মানুষের। অমাবস্যার আগের দিন ছিল, সেই দিনটাতে গ্রামের লোকজনেরা পুরো ঠিক করলো যে না এটা আর বাড়তে দেওয়া যাবে না, যাব আর গিয়ে সোজাসুজি ওদেরকে গ্রাম ছাড়া করব। অমাবস্যার ঠিক আগের কথা বলছি, অমাবস্যা পড়বে হচ্ছে তোমার ওই ভোরবেলা কি হচ্ছে মধ্যরাত্রির দিকে হচ্ছে তোমার পড়বে। ওরা আগের দিন থেকে না একটা ওই যে বললাম ঘর নিয়েছিল, সেই ঘরের মধ্যেই হচ্ছে ওদের যে ভগবান রয়েছে সেই ভগবানের মূর্তি বলো বা যা কিছুই সব হচ্ছে সেখানে সাজিয়ে গুছিয়ে হচ্ছে নিয়েছে, নিচেই সুতো। কিন্তু সবাই এবার না লাঠি সোটা নিয়ে গেছে ওদের বাড়িতে, এবং
এখানে একটা কথা বলে রাখি, এখানে যুক্ত ছিল ওর মা বাবা নিজেও। ওর মা বাবাকে এসে গ্রামের মানুষরা বলেছিল যে হচ্ছে শোনো, এই জিনিসটা আমরা মানবো না। তো তখন ওর বাবা মাও দেখেছিল যে মেয়ের এই বিভৎসতা আমরাও মেনে নিতে পারছি না। মানে একটা তিক্ত পরিবেশ হয়ে গেছে, যে মেয়েকে বললেও হচ্ছে ও যাবে না। এবং সবথেকে বড় কথা যে ওর যে ভাইকেও মেরে ফেলতে 2 মিনিটও টাইম লাগবে না। হয়তো ও হয়তো সব কিছু দিয়ে আমাদের ভরিয়ে রেখেছে, কিন্তু ওর পথে যদি কাটা হই তো মেরে ফেলতেও 2 মিনিট টাইম লাগবে না। কারণ ও এমন কাজ করছে যে মানুষের মানে বলে দিচ্ছে 3 দিনের মধ্যে আমি ওকে শেষ করে দেবো। সত্যিই 3 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বলে দিচ্ছে যে হচ্ছে হ্যাঁ যা, ওকে আমি শুইয়ে দেবো। সত্যিই হচ্ছে সে শুয়ে পড়ার মতো পুরোপুরি শর্ট কর্ম। হ্যাঁ, এবারে সবাই এসেছে আর তখন ওর বাবা মা সবার পেছনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। দরজাটাকে ওরা হাট করে খুলেছে, খুলে দেখে যে এই সাধিকা আসনে বসে রয়েছে আর একজন পুজোর যোগাযান্তি হচ্ছে করছে, যেহেতু অমাবস্যা লাগবে সেহেতু যোগাযান্তি করছে। হ্যাঁ, 2টো পুরুষ ছিল। একজন হচ্ছে তোমার পুজো সব যোগাযান্তি করছে, এবং ওই যে বললাম অমাবস্যাতেও হচ্ছে মানুষজন হচ্ছে আসে, তার জন্য সেই কিছু জিনিসও হচ্ছে রেডি করছে। গ্রামের সবাই তো হচ্ছে গেছে অমাবস্যার আগের দিনকে। এবার যখন দরজাটা খোলা হলো সেই সময় দেখলো যে সাধিকা নিজে আসনে বসেছেন পুজোর জন্য, এবং তার পুজো রেডি করছে আর একজন, মানে পুজোর সব সামগ্রী সব রেডি করছে। আর একজন না উল্টো পিঠে বসে, মানে উল্টো দিকে মুখ করে কিছু একটা না থেতো করছে এবং বাটবে। এবং প্রচণ্ড বলতে প্রচণ্ড একটা ধূপ ধুনোর যে উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধটা মানে একটা পূজারীর ঘর যেরকম থাকার দরকার সেই রকমের ঘটনা, মানে ঘরটা লাগছে। এবার কেউ না চলে তো এবার গেছে সবাই, যে ঘরে এবার ঢুকবো, ঘরে ঢুকে আমরা হচ্ছে এবার উচ্ছেদ করব ওদের। কিন্তু ঘরের ভেতরে আর কেউ ঢুকতে পারছে না। কিছুটা ভয়, আবার কিছুটা ওই বিভৎসটা দেখে না মানে অনেকে কনফিউজ রয়েছে যে ঢুকে গেলে কিছু হবে না তো। কিছু মানুষের হয় না যে তুই যা না আগে, তুই যা না আগে, এই ব্যাপারটা ওদের শুরু হয়েছে। তখনও নিজের মা বাবা বলেছে যে কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। এবার ওই বড় মা প্রথমে গিয়েই সাধিকা মানে নিজের মেয়ের গায়ে হাত দিতে গিয়ে না হাতটা ছিটকে গেছে। এত অত্যন্ত গরম গা, ছিটকে গেছে। তো যে বাটার না সে বেটেই যাচ্ছে, মানে এত কিছু শোরগোল হচ্ছে কিন্তু কেউ কারোর কাছ থেকে হচ্ছে মানে এদিক ওদিক কিচ্ছু করছে না। মানে দেখে এরকম মনে হচ্ছে যে ওরা না কোনো বৃত্তের মধ্যে হচ্ছে রয়েছে এবং ওদের কানে কোনো কথাই যাচ্ছে না। এই জিনিসটা হচ্ছে একজন পেছন থেকে গিয়ে দেখছো কি বাটছে, সে দেখছে যে একটা বেজির মরদেহ পড়ে রয়েছে, বেজির মাথাটা থেতো করছে। আর ওরা বুঝেছে যে বেশ কিছু বেজির মাথা থেতো করে সেটা বাটা হয়েছে। এই জিনিসটা যখন বুঝতে পারলো সরে এসেছে অনেকে। তারপরে তো গন্ডগোল শুরু হলো এবং সঙ্গে সঙ্গে ওই দাদু নিজের মেয়েকে গ্রামের সবার সামনে প্রচণ্ড বাজেভাবে অকথ্য ভাষায় কথা বলেছে যে তুই চলে যা, তুই মরে যা, এই সমস্ত কথাবার্তা। এবং সবথেকে বড় যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে 2-3 জন মিলে ওই যে দেবীর যে ফটো ছিল, যে মূর্তি ছিল, সেই মূর্তি ফটোগুলো ধরে টেনে না বাইরে বার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই যে সাধিকা ছিল সেই সাধিকার তাকালো, তাকিয়ে কিছু একটা বিচ করলো, মানে মন্ত্র পাঠ করলো, এবং যে রেখে দিয়ে এসেছিল মানে ওই পাশে সরিয়ে দিয়েছে, ঘর থেকে বের করেছে। সঙ্গে সঙ্গে এটা নাকি ওদের এলাকার সবাই দেখেছে যে ও সঙ্গে সঙ্গে মুখে গ্যাজলা উঠে ওখানেই তরপাতে, মানে যদি কোনো সাপে কাটে যে মুখ দিয়ে গ্যাজলা উঠে তরপাতে কেউ হচ্ছে মারা যাবে না, সেরকম তরপাচ্ছে রীতিমতন। আর ওকে কেউ ছুটছে না, মানে বিভৎসটা কোন জায়গায় চলে গেছে মানে বুঝতে পারছো। এই সমস্তর মধ্যেও আরও রেগে গেছে গ্রামবাসী। এবার কি করছে, ওই যে 2 সঙ্গী ছিল সেই 2 সঙ্গীকে গণধোলাই দিয়েছে সবাই মিলে।
এমন পিটুনি পিটিয়েছে যে একজনকে মেরে তোমার গ্রামের একটা চৌমাথার জায়গা ছিল, সেই চৌমাথাতে হচ্ছে ফেলে দিয়েছে, আর একজনকে হচ্ছে গাছে বেঁধে, আগেকার দিনে না গাছে খুব বেঁধে মারা হতো, গাছে বেঁধে প্রচণ্ড মার মেরেছে। কিন্তু এ তো মেয়ে, একে মেয়েরা মিলে হচ্ছে ধরো মেরেছে, বা এর গায়ে হাত দিতে পারছে না, লাঠি সোটা দিয়ে হচ্ছে মেরেছে। পুরো জায়গাটা শান্ত হচ্ছে হলো যখন, মানে একটা টাইমের পর দেখবা শান্ত হয়েই যায়। তো তখন ওদেরকে বলা হলো, আজ যদি কোনোদিনও তোদেরকে দেখি এরকম তন্ত্র সাধনা কিছু হচ্ছে করতে, গ্রামের কারুর ক্ষতি করতে, তাহলে তো আর হচ্ছে তোদের প্রাণেই বাঁচিয়ে রাখবো না। এটা গ্রামের মানুষজন বলে গেল, আর যে হচ্ছে তর পাচ্ছিল তাকে ধরে টেনে নিয়ে হচ্ছে চলে গেল, ওকে অন্য কারুর কাছ থেকে গিয়ে ঠিক করাবে, এরকম একটা জিনিস। এবার তখন অমাবস্যা এবার লাগবে, ওই যে বললাম যে হচ্ছে অমাবস্যার কিছুক্ষণ আগের ঘটনা, এবার অমাবস্যা লাগবে, এত কিছু ঘটনা ঘটার পরে ওই সময়কালটা এসেছে। যে যার বাড়িতে চলে গেছে শোরগোলের পরে, ওর মা বাবার কাছে গেছে এই মেয়ে, গিয়ে একটাই কথা বলল যে আমি কি তোমাদের কিচ্ছু কমতি রেখেছিলাম? রাখিনি তো। আমি আজকে বলে দিচ্ছি, এই বংশে আর কোনোদিনও কোনো মেয়ে আসবে না, আর যদি কখনো আসে সেটাও আমি বলে দিচ্ছি যে কোনো দিনও আমি তাকে সুখে থাকতে দেব না, সে তোমাদের বাড়ির অভিশাপ হয়ে আসবে। এই কথাটা বলে ও বেরিয়ে গেল। ঠিক অমাবস্যার প্রথম ধাপে ও নিজেকে জিন্দা জ্বালিয়ে দিয়েছিল, জিন্দা জ্বালিয়ে দিয়েছিল। ও মেনে নিতে পারেনি এত কিছু, খুব স্বাভাবিক, ও মেনে নিতে পারেনি। এই ঘটনার পরে দাদু, বড় দাদু আর বড় ঠাম্মা একটা জিনিস ঠিক করলো যে আমরা এখানে আর থাকবো না, কারণ একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে। তো ওরা ঠিক করলো যে আমরা এখানে আর থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাব। তো ওরা তখন ওই বাড়ি থেকে, এই যে এখন পুতুলরা যে বাড়িতে রয়েছে সেখানে ফাঁকা তো জমি ছিল, তো তখন ওই বড় দাদু এক বন্ধুর নির্দেশে এখানে হচ্ছে আসে, এখানে এসে ঘর বাড়ি হচ্ছে করে। তখন না এই হচ্ছে মায়াবতীর কিছু জিনিসও নিয়ে এসেছিলো সাথে করে, মানে ও পান খেতে খুব ভালোবাসতো, পানের যে বাটি রয়েছে, বুঝতে পেরেছো, ও পানের বাটি যেটা রয়েছে সেই পানের বাটি নিয়ে এসেছিল। তারপরে ওর কিছু কিছু পছন্দের জিনিস ছিল, ওই সুপুরি কাঠে যেটা দিয়ে, হ্যাঁ সেই জাতি নিয়ে এসেছিল। এই ছোট ছোট জিনিসগুলো না বড় মানে নিয়ে এসেছিল, কারণ যতই হোক মেয়ে সুসাইড করেছে তার আগের দিন বলবো না, সেই দিনকেই মেয়ের সাথে এত কিছু ঘটনা ঘটেছে, নিয়ে এসেছে, কিন্তু ওর জামা কাপড় কিছু হচ্ছে নিয়ে আসেনি। এই যে বড় যে ঠাম্মা রয়েছে, সেই বড় ঠাম্মা প্রথম যে হচ্ছে, মানে তখন ওর ছেলে একটু বড় যখন হলো তখন বিবাহ দিয়েছে, এই ঠাম্মা এসেছে, ঠাম্মাকেও কোনোদিনও হচ্ছে মুখ দেখেছে হয়তো সোনা হচ্ছে দিয়ে, কিন্তু যখন ঠাম্মার এই যে ছেলে হলো, প্রথম ছেলে তো মারা গেছে বললাম, যে মেজো ছেলেকেই তো সবাই বড়দা বড়দা বলে ডাকতো, আর মেজো ছেলেকেই বড় বউকে হচ্ছে সবাই বড় বউ হিসাবে ধরলো। তো বড় ঠাকুমা, মানে যে বড় মা রয়েছে, সেই বড় মা ভাবলো যে আমার বাড়িতে তো আর হচ্ছে বলে দিয়ে গেছে যে কোনো মেয়ে হতে দেবে না, তো বলে না যে ঠাম্মা দিদাদের কাছে নাতনি নাতনিরা খুব আদরের হয়, তো নাতির বউ যেহেতু বড় ওই ছিল, জেঠি ছিল, খুব আদরের ছিল, তখন বড় মা ওই বড় নাতির বউকে তোমার পানের ওই ডিব্বাটা দিয়েছিল, বললো এটা তুমি রেখে দাও, আজকে যদি হচ্ছে এমন একজন কেউ বেঁচে থাকতো, সে তো কিছু না কিছু তোমাকে হচ্ছে দিত, তার খুব ভালো লাগতো, সে না আমাদের জন্য অনেক কিছু করেছে, তুমি রেখে দাও। এবং সেইখান থেকে ওই যে জেঠি, সেই জেঠি হচ্ছে পান খেত, তোমাকে আগেই বলেছিলাম যে ওই জেঠি পান খেতে খুব ভালোবাসতো, ওই জাতি দিয়ে ওই বাটিটা ওনার খুব পছন্দ ছিল, উনি যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে ওই বাটিটা নিয়ে যেত, ঠিক আছে। তো কোথাও না কোথাও দাঁড়িয়ে ওই যে মেয়েটির, মানে সাধিকার সবসময় কিন্তু একটা সাপ লেগেই ছিল, এবং কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে সে বলে না ঝোপ বুঝে কোপ মারা ব্যাপারটা, যখন একদম ভরা সংসার এদের, এবং এই কথাটাই কিন্তু বলে গেছিলো মৃত্যুর সময়তে, যে
এই বাড়িতে যদি কখনো মেয়ে হয়েও কেউ জন্মায় তাকে সে হচ্ছে অভিশাপ নিয়েই হচ্ছে জন্মাবে। দেখো একটা জিনিস, যে পুতুল জন্মাবার পরের থেকেই কিন্তু সত্যি এই বাড়ির অভিশাপটা কিন্তু ফলতে শুরু করলো, ট্রু, তাই না? ও হলো, তার জন্যই সবার মধ্যে হিংসা শুরু হলো, তার জন্যই হচ্ছে কখনো না কখনো মৃত্যুটার কথাও ভেবেছে। এবং যে আত্মহত্যা করে না কৌস্তবদা, একবার যদি তার মাথায় চলে আসে যে আমি সুসাইড করব, তার বারবার মাথায় এটাই আসতে থাকে। আর তার মধ্যে যদি কোনো কিছু নজর পড়ে থাকে, ও বলেছিল আমি ফিরে আসবো, ও সত্যিই ফিরে এসেছে। ও এত বছর কিন্তু কাউকে কিচ্ছু করেনি। যখনই ও দেখলো, এবং আরেকটা জিনিস, ওই যে ভয় যে পেয়েছিল না যে পুতুলকে দেখে, উনি বলছেন যে পুতুলের মুখ আর সেই হচ্ছে তোমার মায়াবতীর মুখ হুবহু একরকম। পুতুলের মুখটা একটুখানি চ্যাপটাম না, আর মায়াবতীর মুখটা খুব গোলগাল ছিল, চুলটা একটু ঢেউ খেলানো ছিল, কিন্তু এই চুলটা একটু সোজা চুল। কিন্তু যদি তুমি আদল বলো, একই আদলের দুটো মানুষের মতন হচ্ছে দেখতে। এবং আমি যখন ওদের বাড়িতে গেলাম, এই পুরো ঘটনাটা হচ্ছে আমি জানলাম। এবার আমার কাছে একটাই জিনিস, যে এই বাড়ির ভেতরেই আমাকে হচ্ছে যজ্ঞ করতে লাগবে। তো আমি বললাম যে আমি আরও দুজনকে হচ্ছে 2-3 জনকে নিয়ে গেছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি গুরুদেবকে হচ্ছে বললাম যে গুরুদেব, আমি উদ্ঘাটন করতে পেরেছি, এরকম জিনিস হয়েছে, এখন কি করব? তখন গুরুদেব আমাকে বললো যে দেখ, এখন তো আমি নেই, আমি বলে দিচ্ছি, আমারই চেনাশোনা রয়েছে, তারা চলে যাবে, তুই আজ রাত্রে কি কাল রাত্রে করবি যজ্ঞ, সেটা আমাকে বল। আমি বললাম যে আমাকে আরও একটু সময় দিয়ে দেন, আমার গোছাতে তো লাগবে, বাড়ির লোকেদের গোছাতে হচ্ছে, জিনিসপত্র লাগবে। তো আপনি একটা কাজ করেন, যে সবাইকে পাঠিয়ে দেন, আমি কথা বলে নিচ্ছি। 5খানা পুরোহিত এলেন সঙ্গে সঙ্গে, মানে বিকালবেলার দিকে ওনারা এসেছিলেন। আমি ওনাদের সাথে কথা বলতে বসবো, বুঝতে পেরেছো? দালানে বসেছি কথা বলতে। কৌস্তবদা, মনে হচ্ছে যে বাড়িটাকে বেষ্টন করে যদি মানে দৌড়ে বেড়ায় কেউ, সেই রকমভাবে দৌড়ে বেড়াচ্ছে। আর এই যে বললাম চা বাগান রয়েছে, দৌড়ে বেড়াচ্ছে। তো আর মনে হচ্ছে যে চা বাগানের মধ্যে না তুমি কাউকে দেখতে পাবে না, কিন্তু চা বাগানে না সব দুমড়ে যাচ্ছে। দেখবে যে চা বাগানের যদি কেউ হাত দিয়ে এরকম ভাবে চলে যায়, যে জিনিসগুলো হয় না, হাওয়া নেই, কোনো কিছু নেই, কিন্তু মনে হচ্ছে পুরো বাড়িটাকে না এরকমভাবে দৌড়াচ্ছে কেউ। প্রত্যেকটা মানুষ আমরা ফিল করতে পারছি, আমরা পুরোহিতরা, আমরা হচ্ছে পণ্ডিতরা ফিল করতে পারছি জিনিসটা। তার সাথে কি হলো, যে ঘরে চা বানাচ্ছে, যেহেতু আমরা বাইরে কথা বলছি, ঘরে চা বানাচ্ছে, চা বানাতে গিয়ে হঠাৎ করে হচ্ছে শাড়িতে আগুন লেগে যায় ঠাম্মা। কিভাবে আগুন লেগে যায় ওর ঠাম্মা বুঝতে পারছে না, আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আবার যাওয়া হলো, আগুন হচ্ছে না, ওইটুকুনি টাইমের মধ্যে ওই জিনিসগুলো শুধু ঘটেই যাচ্ছে। তো আমাকে পুরোহিতরা বললো যে কি করা যাবে, তাহলে সকাল থেকে বসবেন না দুপুরবেলা থেকে বসবেন? তখন আমি একটা সময়কাল দেখলাম, আমি বললাম দুপুর থেকে বসবো। বলছে আজকে রাত্রেবেলা তো খুব তাহলে অসুবিধা। বললাম হ্যাঁ জানি অসুবিধা, কিন্তু বাড়ি খোলাই রাখতে লাগবে, বাড়ি কিন্তু আমি বন্ধন দিতে পারবো না, বন্ধন কালকে। তার আগে আমাদের সব ছক কষা ছিল যে কালকেই এদের বাড়ির এটা লাস্ট ডেই হবে এই বাড়িতে, এর পরে এই বাড়িতে এরা থাকবে না। কারণ অলরেডি আমি তোমাকে বলছি, এই বাড়িটা ছাড়ার জন্য ওরা উঠে পড়েই লেগেছিল, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এতদিনের মধ্যে একটু তো টাকা পয়সা সবারই জমেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওরা জমি এই কিছু বছরের মধ্যে কেনার কথা বলছিল, কিন্তু হচ্ছিল তো নয়। তা আমি হালকা বলে রেখেছিলাম যে তোমাদের কিন্তু এই বাড়িটা থেকে আমরা সবাই মিলে এই 5 থেকে 6 জন কালকে কিন্তু বার করে দেব, তোমরা কিন্তু 3টে রাত এই বাড়িতে থাকতে পারবে না, যা যা জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা সেসব সরিয়ে কিন্তু নিয়ে যাও। এটা বাড়ির বাইরে বলেছিলাম, ঠিক আছে? তো এটা ওরা মাথায় ঢাল করে নিয়েছিল যে হয়তো এরকম কোনো পরিস্থিতি আসতে পারে, কারণ ওরা তো বাড়ি থেকে বেরোতে পারছিল না। একবার যদি 3 রাত ওরা বাড়ি থেকে কাটিয়ে ফেলতে পারে, অসুবিধা কিচ্ছু নেই। আর আমার ভয় ছিল একমাত্র ওই জেঠির ছেলেকে নিয়ে, যে ও কিছু একটা তো গন্ডগোল করবেই, এতবার যখন করেছে এই কালকেও করবে। এবার আমি ওকে বলছি তোর কি কোনো অসুবিধা হচ্ছে? আমি না বারবার চোখে ওকে রাখছি যে এ কোনো ভুল না করে বসে।
ঠাকুরের অসীম কৃপা, যারা আমার সাথে গেছিলো আমি তাদেরকে পুরোপুরি বললাম যে ওকে তোরা ইয়ে করে রাখ। রাত্রেবেলা হয়েছে, খাওয়া দাওয়া, যেহেতু বলছি যে জায়গাটার কথা বলছি সেই জায়গায় 7:30 8টা বাজলে মোটামুটি অন্ধকার, ঠিক আছে? তো সেই জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সেদিনকে কিছু খাইনি, আমি দই শুধু হচ্ছে খেয়েছিলাম, ওই রাত্রেবেলাতে একটু দই খেয়েছিলাম, তাছাড়া কিছু হচ্ছে খাইনি। শুয়েছি, ঠিক রাত 12:30 থেকে 1টা বাজে আমার ফোনে আমার কাছে মেসেজ আসলো, মানে আমার সাথে যারা গেছিলো তারা বলছে বনিদি ভয় লাগছে, বনিদি ভয় লাগছে, মেসেজ 2বার মেসেজ করেছে। আমি আবার ঘুরিয়ে কল করেছি, দেখছি ফোনটা ওরা ধরলো না, আবার মেসেজ করেছে ফোনটা কল করো না, তুমি হচ্ছে একটু আসো, বাইরের ঘরে একটু আসো, তুমি কিছু দেখো। এবার বলে রাখি যে ওদের আরেকটা মানে যে বড় ঘর ছিল তার পাশে আরেকটা হচ্ছে ঘর ছিল, একটা ছোট ঘর ছিল, সেই ঘরে না মানে দেখা যাবে, মানে কেউ কিছু করলে দেখা যাবে। সাধারণত ওই ঘরটা ওদের রান্নাঘর হিসাবে আর একটা সেকেন্ড রান্নাঘর হিসাবে ওরা হচ্ছে কাজে লাগাতো, দেখতে পাবে তুমি। আমার যে যারা সাথে গেছিলো তারা দেখছি যে বাইরের জানলা ধরে না এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমি যেই গেছি আমি কী হয়েছে ওই দেখো, আমি দেখছি ওই রান্নাঘরে মানে সামনের যে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরে ঠিক উল্টো হয়ে এই জেঠির ছেলে এরকমভাবে উল্টো হয়ে, মানে মাথাটা তো নিচে পাটা তো ওপরে, আর ওনা শুধু এরকম করছে। এটা দেখার পরে আমি বললাম যে ঠিক আছে তুই যা, তোরা সরে যা, আমি যাচ্ছি। এবার যখন আমি ঘরে গেছি, মানে ওই ঘরটা জাস্ট হালকা করে খুলেছি, ওর চোখটা আমি সেই দিন দেখেছি যেটা আগের কথাতে আমি বলেছিলাম, যে যখন কবর খুঁড়েছিল ওরা বাবার মেয়েতে মিলে কবর খুঁড়েছিল, যেটা আমাকে বলেছিল যে ওদের চোখ দুটো মানে সাদা জায়গাটা কালো হয়ে গেছে, মনিও কালো ছিল। সেই দিন আমি এক ঝলকে দেখেছিলাম যে ওই জেঠির ছেলে চোখ ওই রকমের, আর সে উল্টোভাবে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে হচ্ছে জল তো নিয়ে গেছিলাম সাথে, জল পড়া হচ্ছে দিলাম, থাপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ভয় পেয়ে একটা কোণে হচ্ছে শিখকে হয়ে দাঁড়িয়ে মানে বসে পড়লো। আমি বললাম যে হচ্ছে ওকে ঘরেতে নিয়ে চল, ওকে আমি বাঁধন দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সেই রাত্রেবেলায় 2:30 3টে বাজে তখন আমি ওই ছেলেকে হচ্ছে ঠিক করছি কৌস্তবটা, যেখানে পরের দিন আমার পুজো, আর আমি জানতাম ওই কিছু একটা করতে চলেছে। সেটা তো হলো, সকালবেলা হলো, সকালটা কাটার পরে যেদিনকে হচ্ছে মানে যখন পুজোর সব জিনিসপত্র জোগাড় হয়ে গেছে, যজ্ঞে বসবো, 12 থেকে 13 মিনিট লেগেছে শুধু যজ্ঞের কাঠে আগুন ধরাতে। আগুন ধরছিল না। তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে অসংখ্য বলতে গেলে পোকা মাকড়, এবং সবথেকে বড় কথা 3-3খানা কালো কুচকুচে সাপ এসে 3-3খানা কালো কুচকুচে সাপ ওই তোমার চা বাগানের ওখান থেকে হচ্ছে বেরিয়ে, মানে কোনো মতে ওটা না মানে কি বলবো যোগ্য যেন না করা যায়, মানে পর 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 বাধা পাচ্ছ। হ্যাঁ, এরপরে পুতুলের প্রচণ্ড বমি শুরু হয়, পুতুলকে নিয়ে সবাই হচ্ছে ব্যতিব্যস্ত হয়ে পড়লো। আমি শুধু একটাই কথা সবাইকে বললাম, যে যা কিছু হয়ে যায়, এই যে 5টা পণ্ডিত রয়েছে, 5টা পুরোহিত রয়েছে, তারাও উঠবে না, আমিও উঠবো না, যতক্ষণ না পুজো হবে ততক্ষণ কিচ্ছু হবে না। আমি জানি না ওইখান থেকে কেউ এই পডকাস্টটা দেখছে কি না, যদি দেখে তাহলে তারা নিশ্চয়ই হচ্ছে বলবে। আমি যজ্ঞে বসেছি, শুধু পার্টিকুলার ওইটুকুনি বাড়ি নিয়ে ঝড় কাকে বলে, আর কোনো জায়গায় হচ্ছে হাওয়া বাতাস ওরকম খেলছে না, ওদের মানে জায়গাটাতে হাওয়া দিচ্ছে শুধু, দরজা ঘর বাড়ি এমনভাবে হচ্ছে ধাক্কা, মানে যেটা হয় যে দরজা জানলার আওয়াজ, তুমি কোনটা থেকে কোনটা বন্ধ করবে,
একটা জানলা তো এরকম হয়েছে যে জানলা দিয়ে এসেছে, ছিটকিনি দিয়ে এসেছে, ছিটকিনি হচ্ছে ভেঙে গেছে, মানে কতটা তাহলে জোরে হচ্ছে হাওয়া দিতে পারে, মানে এগুলো বললে মানে না সাইক্লোনের মতো পুরো। এগুলো বললে মনে হবে যে বাবা এটা তো গল্প। আমি তার জন্যই বলছি, যদি এই ঘটনাটা দেখেছে আর আমি যখন যজ্ঞে বসি না, আমি ওপেনভাবে যজ্ঞে বসি, ওরকম ঘরের মধ্যে ঢুকে গিয়ে আমি যজ্ঞ করি না। সবাইকে নিয়ে আমি ওপেন প্লেস যদি থাকে তাহলে আমি সেই জায়গায় হচ্ছে যজ্ঞ করি, আর 5টা বাড়ির লোকেরাও হচ্ছে দেখে, ঠিক আছে? তো যদি কেউ দেখে থাকে তার জন্যই আমি বললাম যে তারা প্রত্যেক একটা জিনিস দেখেছে। ওই আশেপাশে এমন হচ্ছে ঝড় ঝাপটা, মানে ঝড় বলবো না, এমন হাওয়া দিয়েছে সবাই না মানে ভয় পাচ্ছে রীতিমতন। যজ্ঞর মতন একবার আগুন ধরে গেছে মানে ব্যাস, এবার যজ্ঞ তো হচ্ছে শুরু হলো। যজ্ঞ টাইম লেগেছে 5:30 থেকে 5.25 ঘন্টা টাইম লেগেছে পুরো পুজো কমপ্লিট করতে। একটা টাইমের পরে গিয়ে অবাক হয়ে যাবে, একটা কালো বিড়াল কোথা থেকে এলো। যজ্ঞের আগুনটা তো জ্বলছে, একটা কালো বিড়াল এলো, ডিঙালো সবার সামনে, ডিঙালো, চলে গেল। ও চলে যাওয়াটা এরকমভাবে দেখতে দেখতে আর একটা কালো বিড়াল এলে পুরো এরকমভাবে ডিঙালো, ওই চা বাগানের মধ্যে ঢুকে গেল। এই জিনিসটা হলো না, খুব সাধারণ জিনিস যে তুমি পুজো করছো, পুজো করতে করতে যদি কেউ ডিঙায় কেমন লাগবে, তার মধ্যে কালো হচ্ছে বিড়াল ডিঙালো। তারপরে গিয়ে না আস্তে 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 করে গিয়ে ওই যে বললাম যে পুতুল বমি করছিল, ও কিন্তু কন্টিনিউ মানে এত ঘন্টা হচ্ছে চলছে পুজো, ও কিছুক্ষণ বাদে বাদে গিয়েই হচ্ছে বমি করছে। আর বমি যে শুধুই হচ্ছে করছে এরকম হচ্ছে নয়, প্রত্যেকবার ওর বমির সাথে খাবার বেরোচ্ছে। কত খাবার থাকতে পারে একটা মেয়ের 5.5 ঘন্টা ধরে পেটে, আর কী বা খেয়েছে ও সারাদিন ধরে। তো এই জিনিসগুলো হতে হতে না একটা টাইমের পরে গিয়ে আমি বললাম যে এবার একটু ঠান্ডা হচ্ছে, এটা বোঝা যায় একটা ভারী জায়গা থেকে আমরা যারা স্পিরিচুয়ালিটির লাইনে রয়েছি তারা আমরা বুঝতে পারি এবার একটু হালকা হচ্ছে। হালকা হতে হতে আমি বললাম যে এবারে তোমাদেরকে এই বাড়ি থেকে বেরোতে লাগবে। কিন্তু একটা খুব বাজে জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই বাড়ি থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ছেলেটি, মানে যার মায়ের কথা হচ্ছে বলছি, তার ছেলেকে মাথা ন্যাড়া করতে লাগবে, চুল পুরো ফেলে দিতে লাগবে, এবং তার সাথে জেঠির তো ওই ব্যাপারটা গেল। আর যেহেতু দাদু বেঁচে নেই, আমি বললাম পানের বাটি থেকে শুরু করে সব জিনিসই কিন্তু হচ্ছে এই বাড়িতে ফেলে রেখে দিয়ে হচ্ছে যেতে লাগবে। যে পানের বাটিটা ছিল সেই বাটির ভেতরে ওই খুর দিয়ে হচ্ছে চুল ফেললো, সেই চুল সেই বাটির মধ্যে দিয়ে আরও কিছু জিনিস হচ্ছে আমাদের যা জিনিস রয়েছে সেই জিনিস একসাথে বেঁধে ওটাকেই আমরা হচ্ছে বাঁধন দিয়ে তারপর সেটাকে তো আমাদের যে কাজ করার আছে তার জন্য নিয়েই আসতে হবে। ওই দুটো একসাথে জিনিস আমি সব করলাম। করার পরে ওদেরকে অন্যত্র জায়গায়, আমি বললাম 3টে রাত অন্য জায়গায় তোমাদের হচ্ছে থাকতেই লাগবে। 3টে জায়গাতে মানে 3 দিনের জন্য ওরা একটা জায়গাতে গেল। ওরা হচ্ছে ওদেরকে অন্যত্র জায়গায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা থেকে গেছি এই বাড়িতে। তার কারণ আমি এখানে একটা কথা বলে রাখি, এরকম যখন আমার কাছে কেস আসে যে আমি আমার কোনো ক্লায়েন্টকে বাড়ি থেকে বার করছি, তারপর আমি নিজেও ওই বাড়িতে হচ্ছে থাকি, যে এই কারণের জন্যই যে আমি যে জিনিসটা ক্লিয়ার করলাম সেটা কি আদৌ ক্লিয়ার হয়েছে কি হয়নি। সারা রাত থেকেছি, কিচ্ছু হয়নি। কৌস্তবদা দুপুরবেলা অবধি থেকেছি, কিচ্ছু হয়নি। আমি ওদেরকে বললাম এবার আপনারা বাড়ি হচ্ছে বিক্রয় করতে পারেন, কারণ বাড়ি বাঁধিয়েও দিয়েছিলাম। মেন যে পার্টটা হলো যে ওরা বললো যে হচ্ছে এখন বাড়ি বিক্রি হলে হোক, না হলেও না হোক, কারণ পুরো জিনিসটা এরিয়াতে সব ছড়িয়ে গেছে। পাহাড়ি জায়গাতে গিয়ে ওরকমভাবে, মানে পাহাড়ি বলতে হচ্ছে ওরকম গিয়ে কেউ হুট করে জমি জায়গা কেনে না, তো জমিটা এখনও সেই অবস্থাতেই হচ্ছে রয়েছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট সেটা হচ্ছে এই যে মেয়েটির কথা আমি বলছি, পুতুলের কথা, পুতুলের ছক যতবার আমি দেখেছি, ওর কুষ্টি যতবার হচ্ছে আমি রেডি করেছি, তত একটাই জিনিস দেখেছি যে ওর কিন্তু 31 বছরের পরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে, ওর বাবাকে বললাম যে তোমরা একটু অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে হচ্ছে যেতে পারো। আমার কাছে ওরকম কিছু নেই যে আমি যদি কিছু না পারি আমি কাউকে বলি না যে তুমি আমার কাছেই পড়ে থাকো, আমি বলি যে তুমি অন্য কারোর কাছেও যেতে পারো। আমি তখন ওদেরকে বলেছিলাম যে আমি রয়েছি ভালো কথা, কিন্তু তুমি
পুতুলের ছকটা নিও না, অন্য কারোর কাছে হচ্ছে যাও, একজন দুজনের কাছে যাও। ওর না 31 বছরের পরে কী আছে সেটা আমার জানা দরকার। প্রত্যেকটা যারা জেনুইন, দেখো এখন তো অনেকেই বসে রয়েছে বলে 31 বছর পরে মেয়ে ভালো চাকরি পেয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। বাট যারা জেনুইন তারা বলেছে 31 বছর পরে আর কিছু নেই, মানে ওর সময়সীমা কিন্তু 31 বছর বয়স অবধি বাঁচবে অতদিন। তার জন্য আমি বললাম এটা না এখনও চলছে কোনো, আর ও সেই ভয় ব্যাপারটা আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যখন ওই টাইম ফেজটার মধ্যে চলছিল না, যে 1 মাসের মধ্যে হচ্ছে আমি বললাম না যে যাব, ওই টাইমটাতে যখন ওরা আমার কাছে মাটি নিয়ে এসেছিল, যখন আমি ওদেরকে বলেছিলাম যে কাউকে দেখতে পাও কিনা বা যা কিছু, তখন একটা ও আমাকে কথা বলেছিল যে, মানে পুতুল আমাকে বলেছিল, বনিদি আমি এটা ভুলও হতে পারি, যেটা আমি মিস করে গেছি, যে আমি ভুলও হতে পারি, আমি 2 থেকে 3 বার যদি রাত্রেবেলা কখনো আয়নার দিকে ভুল করে তাকিয়ে ফেলি না, আমি না নিজেকে কেমন অন্যরকম দেখতাম। আমার মুখটা আমারই থাকলো, কিন্তু আমার মনে হতো আমার বয়সটা না, মানে এটা নয়, মানে আমার বয়সটা হচ্ছে ওই 19-20 বছর বয়সের ওই টাইমের একটা ইয়ে। তো ও কিন্তু অ্যাকচুয়ালি নিজের মুখের জায়গায় ওর ওই পিসি ঠাম্মার মুখটা দেখতো। তো এই জিনিসগুলো কিছু ছোট ছোট জিনিস আমরা মনে করি যে এইগুলো হচ্ছে কেন হচ্ছে, কিন্তু যদি খুঁটিয়ে দেখা যায় তাহলে এরকম। তো এই কেসটা ছিল এরকম। এখন ওরা অন্য বাড়িতে থাকে, এখন সত্যিই ওদের কোনো অসুবিধা হচ্ছে হয় না, কিন্তু ওই কেসটা সলভ করতে গিয়ে মানে কালঘাম ছুটে গেছিল। মানে কেসটার সম্পর্ক বুঝতে গেলে অনেকের অসুবিধা হতে পারে, কারণ এটা এত বছরের কেস, কিন্তু সত্যি এটা মানে কেউ নিজের রূপ ধরে রাখার জন্য তন্ত্র সাধনায় নেমে, এবং সত্যি ওরা 2 সখী হয়ে গেছিল, যেহেতু পানের কোটো থেকে বলো বা যা কিছুই বলো, জেঠিমাটা হ্যাঁ হ্যাঁ নজর ছিলই, মানে মৃত্যুর পরে গিয়ে ওরা দুজন একসাথে ওই পুরো জিনিসটা কর্মকাণ্ডগুলো করতো। আমার কোথাও না কোথাও দাঁড়িয়ে এই কেসটাতে এটাই মনে হচ্ছিল, জানো তো কৌস্তবদা, যে বাড়ির ভেতরে তো হচ্ছে ওই জেঠি যখনই বাড়ির ভেতর কোনো আলোচনা হচ্ছে তখনই তোমার ভেস্তে যাচ্ছিল, কিন্তু বাইরে কিভাবে ভেস্তে যাচ্ছিল আমার মনে হচ্ছিল দুদিক থেকেই দুটো এন্টিটি খেলছিল কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে, যেটা এরা এত বছর ধরে ভাবছিল যে একটাই হয়তো এন্টিটির জন্য সমস্যা হচ্ছে, যে ও গায়ে আগুন দিয়ে মৃত্যুবরণ করেছে, তার জন্য ওর মা মারা গেছে, এটা ওটা, কিন্তু সত্যিই পুতুল আসার পরে এদের জীবনে অভিশাপই এসেছিল। কিন্তু আফটারঅল তো মানে ব্যাপারটা হচ্ছে 31 বছর বয়সের পর বাঁচবে না ও, প্রেডিকশন তাই বলছে, প্রেডিকশন তাই বলছে। কিছু সত্যতা আমাদের মেনে নিতে হয়, যেটা পুতুলও মেনে নিয়েছে। এবং সবথেকে বড় কথা যে আমি তুমি বা অন্য অ্যাস্ট্রোলজারদের ওপরেও তো একজন বসে থাকে সবসময়, আমি বলি সে যদি চাই তাহলে সব কিছু হতে পারে, কিন্তু 31 বছর পরে আর কিছু নেই নেই এরকম আমার কাছে অনেক কেস আছে যে বলে দিয়েছে, তাকে জানান দিয়ে দিয়েছে যে তুমি 50 বছর অবধি বাঁচবে, তার আগে তো অনেকগুলো আমাদের ফাড়া থাকেই, হ্যাঁ, কিন্তু এমন আমি কেস দেখেছি যে অনেক জায়গাতে বলেছে যে তোমার আমি 50 বছর হচ্ছে, তুমি 50 বছর বাঁচবে, কিন্তু আমি দেখছি যে 24-এর পরে আর তার কোনো কিছু নেই, নেই আকস্মিক কিছু আছে, সে 24-এই হয়তো কিছু না কিছু তার হয়েছে। যদি চান না তাহলে সব কিছু সম্ভব, চেঞ্জ হয়ে যেতে পারে, সব কিছু সম্ভব, কালের নিয়মে সব সম্ভব। আমি এখানে আমার একটা ব্যাপার শেয়ার করি, আমার ইউটিউবের লাইভেও রয়েছে ব্যাপারটা, ঠিক আছে। 2019-এর পরে তো এইসবের মধ্যে ইনভলভ হই, ঠিক আছে। 2021 সাল নাগাদ এমন একটা কিছু হয়েছিল আমার, 7 দিনের মধ্যে প্রায় 28 থেকে 32 বার জ্বর এসেছিল, 20 বারের মতো 103 বা তারও একটু বেশি ফিভার ছিল। যখন হসপিটালাইজড হয়েছিলাম, সামনে এই হসপিটালটা বলেছিল বাঁচবে না,
মানে বাবাকে বলে দিয়েছে, বাবা মাকে বলেনি, যারা পুরো ভেঙে পড়বে। তখনকার সময় দাঁড়িয়ে 10 থেকে 20,000 টাকার অক্সিজেন দেওয়া হয়েছে আমাকে 1-1.5 দিনের মধ্যে। ওয়েট 82 কিলো ছিল, সেখান থেকে দাঁড়িয়ে 75 কিলোতে ওয়েট চলে এসেছিলো। এতটা সাডেন ওয়েট ড্রপ। আর প্র্যাকটিক্যালি আমার মা এই জায়গাটাকে আন্দাজ করেছিল, কারণ ছোটোবেলায় যখন কুষ্টি ফুষ্টি দেখানো হয় বা কিছু হয়, ওই সময়টাতে না একটা এন্ডিংয়ের ব্যাপার ছিল, যেটা তুমি বলছিলে। বেসিক্যালি ফাড়া ছিল, খুব বড় ছোট মৃত্যু ফাড়াই ছিল বেসিক্যালি। তো আমার মা এটার জন্য, আর অ্যাকচুয়ালি যেটা হয় যে বাইক কিনবো, এই কিনবো, তাই কিনবো, ওই বয়সটাতে আমার মা, এবার অবভিয়াসলি তখন আমি বেকার ছিলাম, কোনো আর্নিং নেই, টিউশন পড়াতাম, ইউটিউবের পেছনে সমস্ত এফোর্ট অ্যান্ড টাইম দিচ্ছি, পকেটে রাখা নেই। মা আমাকে কোনোভাবেই, মানে লেটসে ধরো একটা ছোটোখাটো ডাউন পেমেন্ট করে একটা বাইক কিনে দেবে, ঠিক আছে, পারতো হয়তো। আর আমারও নিজের কেমন লাগছে, নিজের টাকায় কিনবো না, মা কিনে দেবে, ঠিক আছে, ওই ইগোর একটা ব্যাপার ছিল। বাট স্টিল খুব মনে হচ্ছিলো যে না, কিনবো কিনবো কিনবো। তো মাকে অনেকবার রাজি করাবার চেষ্টা করেছিলাম, মা কিনে দেয়নি বা দেয়নি ডাউন পেমেন্ট করার টাকা। ভালো কথা, এই যে ব্যাপারটা ঘটলো, হসপিটালের ব্যাপারটা, হসপিটাল থেকে আমি বাড়ি ফিরেছি না, তুমি বিশ্বাস করবে না, এরকম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তো আমার গলা তখন বোঝা যাচ্ছে না, আমার ওই লাইফটা এখনো রয়েছে, আমি যদি পারি এখানে অ্যাটাচ করে দেবো। শুকিয়ে গেছি পুরো, গলা থেকে ভয়েস বেরোচ্ছে না, মনে হচ্ছে মানে গলার ভয়েসটা পুরো পাতলা হয়ে গেছে। বাট তার 3-4 দিন পরেই আমাদের জিমে কম্পিটিশন হচ্ছিল, ঠিক আছে, স্কোয়াডস মানে জানে যারা জিম করে, স্কোয়াডস, পুশ আপ, এই সেই। আমি কিন্তু কম্পিটিশনে নেমেও ছিলাম, ঠিক আছে। আর আমি যদি খুব ভুল না করি, এটা অনেকে ঢপ ভাবতে পারে, বাট অবভিয়াসলি আমার কাছে প্রাইজও রয়েছে। 4 থেকে 5 দিন পরে, ওই রকম মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর আমি 2000 খানা স্কোয়াট মেরেছিলাম। এটা অনেকের অনেক বেশি মনে হতে পারে। আমি পাওয়ার হাউস জিমে জিম করতাম, বিধানে রয়েছে সেই জিমটা, কেউ গুগল করে নিতে পারে, ওনার হচ্ছে সুকান্ত দাস, ঠিক আছে, তাকেও জিজ্ঞাসা করতে পারো। ওকে, যদি কেউ আশেপাশে থাকো, এখানে আশেপাশে তো অনেকেই থাকে, জিমে গিয়ে কনফার্ম করে নিতে পারো, ঠিক আছে। 2000 খানা স্কোয়াট মেরেছিলাম ওই জায়গা থেকে রিকভার করে। আর তারপরে এইসব যখন আমার মা দেখে নিল, তারপরে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, তারপরে আমার মা আমাকে বাইকের জন্য ডাউন পেমেন্টটা দেয়। আমার মা বলছিল, এই সময় একটা ফাঁড়া রয়েছে জানতাম, তুই বাইক চাইছিলি, আমার মনে হচ্ছিল যে ওই অ্যাক্সিডেন্ট হয়ে কিছু একটা হবে, তাই জন্য আমি দিচ্ছিলাম না। বাট বিশ্বাস করবে না বনি, এই মৃত্যু ফাঁড়ার ব্যাপারটা কেটে গেল। ইউটিউবে তার আগে 2 বছর প্রচণ্ড স্ট্রাগল করেছি, 100টা ভিউ হতো না হয়তো, তারপরে আস্তে আস্তে ভিউয়ারশিপ বাড়তে থাকে। আমি বাইক কিনেছি, বাইকের পরের মাসে ইএমআই কীভাবে দেবো আমি জানি না, বাট যে মাসে বাইক কিনেছি সেই মাস থেকে ইউটিউব থেকে আমার ইনকাম স্টার্ট হয়। আমি আমার ফার্স্টের যে ইএমআই রয়েছে বাইকে, সেটা আমি আমার টাকাতেই পে করেছি। তারপরে মা ডাউন পেমেন্টের জন্য যে টাকাটা দিয়েছিল, সেই টাকাটাও মাকে রিটার্ন করে দিয়েছিলাম। বেসিক্যালি আমার তারপরে এই যে অকাল্ট বলো বা যাই বলো, সেই সবের ফিল্ডে প্রপারলি আসাটা 2019-এর একটা ফ্রেজ গেছে সেই সময়টা, আর 2021-এর পর থেকে আরও বেশিভাবে। আমার মনে হয় তুমি যে কথাটা বললে 31-এর পরে কিছু দেখতে পাচ্ছি না পুতুলের, সেটা একদম অথেন্টিক হতেই পারে, এরকম আমি অনেক চার্ট দেখেছি। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে শ্রীহরি যদি চান না, সব কিছু পাল্টে দিতে পারে। অবশ্যই অবশ্যই, এই কথাটা তো আমি বারবার করে বলি। দেখো, আমি নিজেকে অনেক মনে করি যে এখনো পর্যন্ত আমার জানার অনেক কিছু রয়েছে। আমি সবকিছু জেনে বসে নেই, আমরা কেউই জানি না সবকিছু, একদম। কিন্তু একটা ছক বলে ব্যাপার আছে তো, একদম। তো সেই ছকটাতে, তার জন্যই আমি বললাম যে পুনর্জন্ম বেসিক্যালি। হ্যাঁ, যখনই আমি দেখে নিই যে আমি এখানে আটকে গেছি, আমি তখনই আমার ক্লায়েন্টকে বলি, তুমি না একটু অন্য জায়গাতে গিয়েও দেখাও। হ্যাঁ, তো আমি যখন দেখে নিলাম যে 2 থেকে 3 জন বলেছে যে, মানে ওরা গিয়ে বলেনি যে 31-এর পরে গিয়ে কী হবে, তারাও বলেছে 31-এর পর না একটু সমস্যা রয়েছে। কেউ বলে দিয়েছে যে ওকে সাবধানে রাখবে, 30 থেকে সাবধানে রাখবে 31-এর। আর কেউ কেউ তো বলেছে, বললামই যে খুব ভালো হবে, বিয়ে হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু ওই 3-4 জন যে বলেছে, এবং আমার প্রেডিকশনে সেম জিনিসটা দেখা যাচ্ছে। তো যদি 31-এর পরে জিনিসটা হয়, তাহলে তো অতীব উত্তম। 97, তাই তো? অতীব উত্তম, মানে 2028-এ জানতে পারা যাবে।
তাহলে তো অতীব উত্তম। অবভিয়াসলি তখন জানবো তোমার থেকে কি হয়েছে বেসিক্যালি। ও এখনো আমার সাথেই হচ্ছে রয়েছে, ওর কোনো কিছু হলে প্রত্যেক ইয়ারেই আমার কাছে প্রেডিকশান নেই এবং প্রত্যেকটা জন্মদিনেই ও আমাকে হচ্ছে মানে ফোন করে। তো চলছে, ওর বাড়ি থেকে একটাই কথা বললো যে যার সাথে যখন পরিচয় হওয়ার তখনই পরিচয় হবে, তার আগে কখনো সম্ভব ডেফিনেটলি নয়। এটা আমি নিজে কারণ মানি। গুরুজি সেই সময়তেই হচ্ছে অন্য জায়গায় গেছে এবং গুরুজির মনে হয়েছে যে আমার এই কেসটা বনিকে দেওয়া দরকার, কারণ গুরুজির কাছেও অনেক মানুষ এরকম রয়েছে। তোমার জলপাইগুড়ি থেকে কলকাতার এই মাঝখানে অবধি কি ওনার কোনো শিষ্য নেই বা শিষ্যা নেই, বা এরা কি এই ধরনের কাজ করে না? কিন্তু কিছু একটা ভেবে হয়তো দিয়েছে, আর সেটা ভেবে আমি হয়তো এগিয়েছি এবং আজকে ঠাকুরের আশীর্বাদে বলতে গেলে সেই সমস্যার মুখে তারা নেই। এবং আমি মনে করি যে সেদিনকে আমার একার পক্ষে কখনোই সম্ভব নয়, আরও যে এতগুলো মানুষ আমার কথাতে যে এসে সেই কাজ করেছে, ওই যোগ্যটা যে আমরা কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক বড়। কিছু কিছু সময়ে তো হচ্ছে যাদেরকে ওই একটু বেশি সমস্যা হয়ে যায়, সেগুলো তো আলাদা হচ্ছে কথা, যে কেউ পুজোয় বসতে দিচ্ছে না, একদম সশরীরেই বসতে দিচ্ছে না, সেটা আলাদা। কিন্তু এখানে তো কেউ সশরীরে সেই সমস্যাটা দিচ্ছিল না। এবং ওই দুটো বিড়াল যখন ডিঙিয়ে গেল, তখন গিয়ে বোঝা গেল যে এবার জিনিসটা স্টপ হলো। ওই দুটো বিড়ালকে যদি আর পাওয়া যায়নি সেটা কথা নয়, সাপ, 3খানা সাপ এসেছিল। সাপ তুমি যদি এখন দেখো তো তুমি এমনি ভয়ে হচ্ছে পালিয়ে যাবে, আমিও পালিয়ে যাব, সবাই পালিয়ে যাবে। একটাই কথা, যে কিচ্ছু করবে না, আসন ছেড়ে ওঠা যাবে, আসন ছেড়ে ওঠা যাবে না, এটাই হচ্ছে কথা। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো বনের এই ঘটনাগুলো কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে জানাই, এই এপিসোডটা কিন্তু খুব প্যাথেটিক একটা এপিসোড ছিল, অনেক এলিমেন্ট ছিল এই এপিসোডের মধ্যে। যারা যারা আজকের এই এপিসোডটা দেখলেন তারা সবাই শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ঘটনা আমার সাথে কৌস্তবের আড্ডাতে এসে শেয়ার করতে যদি চান তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর কামিং মান্থসে অনেক নতুন নতুন জিনিসপত্র আসছে, সো স্টে টিউনড। আর হ্যাঁ, আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কৌস্তবের আড্ডাতে পরবর্তী এপিসোড আসার আগে আমাদের আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে।